যে বিল্ডিংয়ে ছেলেটি মজুরি করত তার মালকিন বেরোলো কলেজের অসম্পূর্ণ ভালোবাসা। তারপর যা হলো তা দেখে মানবিকতা কেঁদে ফেলল। বন্ধুরা, মুম্বাই শহরের এক প্রান্তে একটি অসম্পূর্ণ কিন্তু আলিশান দেখতে বিল্ডিং দাঁড়িয়েছিল। সেই বিল্ডিংয়ের ষষ্ঠ তলায় লোহার রডের মাঝে ঝুঁকে থাকা ধুলোবালি মাখা শরীরে, হাতে ফোসকা আর চোখে জেদ নিয়ে একটি ছেলে রোজকার মতো ইট তুলছিল। তার নাম কারো কাছে কোনো গুরুত্ব রাখত না। এখানে সে ছিল কেবল মজুরি নম্বর 17। সকাল সূর্য ওঠার আগে আসত আর সূর্য ডোবার পর যেত, কোনো অভিযোগ ছাড়া, কোনো প্রশ্ন ছাড়া। কারণ প্রশ্ন করার অধিকার সাধারণত তাদেরই থাকে যাদের হারাবার কিছু নেই। সে কখনো এই বিল্ডিংয়ের মালকিনকে দেখেনি, শুধু শুনেছিল যে তিনি খুব বড় মাপের একজন মহিলা, শহরের নামকরা ব্যক্তিত্ব। সব সিদ্ধান্ত ফোনে হয়, টাকা সময় মতো আসে, আর মজুরদের সাথে তার কোনো সম্পর্ক নেই। কিন্তু আজ পরিবেশটা কিছুটা বদলে গিয়েছিল। ঠিকাদার বারবার ফোন দেখছিল, সুপারভাইজারের গলায় কড়াকড়ির সাথে ঘাবলানিও ছিল, আর মজুরদের প্রথমবার পরিষ্কারভাবে হেলমেট পরতে বলা হচ্ছিল, যেন আজ এমন কেউ আসতে চলেছে যার ধুলো, শব্দ আর পরিশ্রম থেকে অ্যালার্জি আছে। ছেলেটি খুব একটা গুরুত্ব দেয়নি, তার জন্য সব দিনই এক সমান ছিল। পার্থক্য শুধু এটুকুই যে আজ ক্লান্তি বেশি নাকি কাল। কিন্তু যখন নিচে হঠাৎ গাড়ি থামার শব্দ এলো এবং সাইটে এক অদ্ভুত নীরবতা ছড়িয়ে পড়ল, তখন সে প্রথমবার মাথা তুলে তাকালো। কালো কাচের গাড়ি থেকে এক মহিলা নামলেন। সাদা শাড়ি, কাঁধে ব্যাগ, চোখে চশমা, চলনে আত্মবিশ্বাস, আর মুখে এমন এক কঠোরতা যেন জীবন তাকে নরম হওয়ার সুযোগই দেয়নি। আর ঠিক সেই মুহূর্তেই ছেলেটির হাত থেকে ইট পিছলে গেল। ইট মাটিতে পড়ল, শব্দ হল, সবার নজর তার ওপর পড়ল। কিন্তু ছেলেটি কিছু দেখছিল না। সে শুধু সেই মুখটা দেখছিল যা তার স্মৃতিতে বছরের পর বছর আবছা হয়েও জীবিত ছিল। সেই চোখ, সেই নাক, সেই ঠোঁট। পার্থক্য শুধু এটাই যে তখন ওই চোখে হাসি ছিল, আর আজ সেখানে স্থবিরতা আর শীতলতা। তার হার্টবিট যেন বুক ফেটে বেরিয়ে আসতে চাইছিল। মাথা স্তব্ধ আর শ্বাস এলোমেলো হয়ে গিয়েছিল। কারণ যে মহিলাকে সে সামনে দেখছিল সে শুধু এই বিল্ডিংয়ের মালকিন ছিল না, সে ছিল তার কলেজের সেই ভালোবাসা যাকে সে অসম্পূর্ণ রেখে পালিয়ে গিয়েছিল। মহিলার নজরও সেই মুহূর্তে তার উপর থমকে গেল। হয়তো শুরুতে চিনতে পারেননি, কারণ সময় মানুষের চেহারার চেয়ে বেশি তার পরিস্থিতি বদলে দেয়। কিন্তু কয়েক সেকেন্ড পর তার ভ্রু কুঁচকে গেল, যেন কোনো ভুলে যাওয়া স্মৃতি হঠাৎ কড়া নাড়ল। ছেলেটি অনুভব করল যে সে এখন আর শুধু মজুর নেই, সে এখন অতীত হয়ে গিয়েছিল। এমন এক অতীত যাকে দাফন করা হয়েছে বলে ধরে নেওয়া হয়েছিল। সুপারভাইজার দ্রুত ক্ষমা চাইল, বলল যে মজুরের ভুল হয়েছে, খেয়াল ছিল না। কিন্তু মালকিন হাত তুলে তাকে থামিয়ে দিলেন। তার দৃষ্টি তখনও ছেলেটির ওপর ছিল, গভীরভাবে পরীক্ষা করা। সেই এক নজরে বছরের পর বছর ধরে জমে থাকা হিসেব, অভিযোগ আর হয়তো রাগও ছিল। ছেলেটি মাথা নিচু করে নিল, কারণ সে জানত যে কিছু নজর এমন হয় যেখান চোখ মেলানোর জন্য অনেক সাহস লাগে। ওই মহিলা কিছু না বলে এগিয়ে গেলেন। মিটিং শুরু হলো, প্ল্যান, ডেডলাইন, খরচ সব নিয়ে কথা হলো। কিন্তু ছেলেটির জন্য সময় সেখানেই থেমে গিয়েছিল। তার কানে শব্দ হচ্ছিল, মনে প্রশ্ন, আর মাথায় শুধু একটা নামই প্রতিধ্বনিত হচ্ছিল। সেই নাম যাকে সে কখনো চিৎকার করে ডাকেনি, আর আজ সেই নামই তার রুটি রুজির সিদ্ধান্ত নেওয়ার মালিক হয়ে সামনে দাঁড়িয়েছিল। মিটিং শেষ হলো, আর যাওয়ার সময় মালকিন সুপারভাইজারকে শুধু বললেন, ওই মজুরকে আমার কেবিনে পাঠিয়ে দিও। এটা বলার সময় তার নজর আবার সেই ছেলেটির ওপর পড়ল। এবার পরিচয় পরিষ্কার ছিল, এবং সেই পরিচয়ের সাথে শুরু হতে চলেছিল সেই অধ্যায় যা দুজনে কখনো লেখার সাহস করেনি। এখান থেকেই গল্প পেছনে নয়, সরাসরি কলেজের সেই দিনগুলোর দিকে মোড় নিতে চলেছিল যেখানে সব অসম্পূর্ণ রয়ে গিয়েছিল, যেখানে ছেলেটি প্রথমবার তাকে কলেজের করিডোরে দেখেছিল আর তার পৃথিবী বদলে গিয়েছিল। সেই করিডোর তার স্মৃতিতে আজও ততটাই লম্বা, ততটাই শব্দে ভরা আর ততটাই নির্দয় ছিল। পার্থক্য শুধু এটাই যে তখন পকেট খালি থাকলেও মন পূর্ণ ছিল, আর আজ মন ভাঙা থাকা সত্ত্বেও পেট ভরার তাড়া ছিল। কিন্তু মালকিনের সেই এক নজর তাকে জোর করে সেই সময়ে টেনে নিয়ে গেল যেখানে সে ছিল এক সাধারণ ছেলে। পিঠে ছেঁড়া ব্যাগ, চোখে স্বপ্ন আর জীবনযুদ্ধের জেদ। আর সে ছিল অন্য এক জগৎ থেকে আসা মেয়ে, যার পোশাক থেকে কথা বলার ধরন সব কিছুতেই আত্মবিশ্বাস ছিল, আর যাকে দেখে তার প্রথমবার মনে হয়েছিল যে কিছু জিনিস খুব সুন্দর হয় কিন্তু সবার জন্য তৈরি হয় না। কলেজের প্রথম দিন সে তাকে লাইব্রেরির বাইরে দাঁড়িয়ে থাকতে দেখেছিল।
বইয়ের স্তূপ তার হাতে ছিল, আর সে বারবার সেগুলো সামলানোর চেষ্টা করছিল। সে কিছু না ভেবেই সে এগিয়ে গিয়ে সাহায্য করেছিল, বইগুলো তুলে দিয়েছিল। সেই ছোট্ট কথোপকথন ধীরে ধীরে দীর্ঘ হতে থাকল। ক্যান্টিনের চা, ক্লাসের মাঝের খালি পিরিয়ড, নোটস শেয়ার করা, আর তারপর একদিন এমনিই তার হাসিতে নিজের শান্তি খুঁজে পাওয়া। সবকিছু এত সহজে হয়ে গিয়েছিল যে তার মনে হয়েছিল জীবন বোধহয় অবশেষে তার প্রতি সদয় হয়েছে। কিন্তু জীবন সদয় হওয়ার আগে মূল্য চায়, আর তার মূল্য ছিল তার দারিদ্র্য। তার ঘরের দায়িত্ব, বাবার মজুরি, মায়ের ওষুধ, আর সেই রাতগুলো যখন সে পড়াশোনার পর পার্ট টাইম কাজে যেত যাতে কলেজের ফি ভরতে পারে। এই সবের মাঝে সে কখনো তাকে নিজের বাধ্যবাধকতার কথা বলেনি, কারণ তার ভয় ছিল পাছে সত্যিটা শুনে সে পিছিয়ে না যায়। ভালোবাসায় মানুষ সবার আগে নিজের সত্যের কাছে লজ্জিত হতে শুরু করে। মেয়েটি তাকে ভালোবাসত, তাতে কোনো সন্দেহ ছিল না। কিন্তু তার ভালোবাসা ছিল সুরক্ষিত ও আরামদায়ক। তার কাছে ভালোবাসা ছিল এক অনুভূতি, কোনো সংগ্রাম নয়। আর যখন তার বাড়ির লোক এই সম্পর্কের কথা জানতে পারল, তখন প্রশ্ন সরাসরি ছেলেটির যোগ্যতার ওপর এলো, ভবিষ্যতের ওপর এলো। আর তার নামের চেয়ে বেশি তার পরিস্থিতির ওপর চর্চা হলো। সেদিন সে প্রথমবার অনুভব করল যে ভালোবাসা সম অধিকার চায়, শুধু আবেগ নয়। তারপর সেই দিন এলো যখন তার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। ঘরের খরচ বেড়ে গেল, কলেজের ফি বাকি পড়ল, আর কাজের সময় কম হতে থাকল। সে অনেক রাত না ঘুমিয়ে কাটাল, আর শেষমেশ সেই সিদ্ধান্ত নিল যা সে আজও ঠিক আর ভুল দুটোর মধ্যেই ধরে রাখে। সে কলেজ ছেড়ে দিল, শহর ছেড়ে দিল, আর কোনো কৈফিয়ত ছাড়াই, কোনো বিদায় না জানিয়েই নিখোঁজ হয়ে গেল। কারণ তার মনে হয়েছিল যে সে যদি দূরে চলে যায় তবে হয়তো মেয়েটির ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে। ওদিকে মেয়েটির কাছে এই নিখোঁজ হয়ে যাওয়াটা ছিল ধোঁকা, অনেক প্রশ্ন ছিল যার উত্তর পাওয়া যায়নি। অপেক্ষা অপমানে বদলে গেল, আর ধীরে ধীরে ভালোবাসা রাগে এবং রাগ আত্মসম্মানে বদলে গেল। সে পড়াশোনা শেষ করল, নিজেকে মজবুত করল, আর সেই ছেলেটিকে নিজের কাহিনীর এক দুর্বল অধ্যায় মনে করে বন্ধ করে দিল। এমন এক অধ্যায় যা মনে করলেও তাকে দুর্বল করে দিত। আর আজ বছরের পর বছর পর সেই ছেলেটি সেই মেয়েটির বিল্ডিংয়ে মজুরি করছিল, আর সেই মেয়েটি তার মজুরির হিসেব নেওয়া মালকিন হয়ে দাঁড়িয়েছিল। দুজনের মাঝে সময়ের ব্যবধান ছিল, কিন্তু অসম্পূর্ণতা একই ছিল। যখন মালকিন তাকে কেবিনে ডাকার আদেশ দিল, তার মনে সেই কলেজের ভয়টা ফিরে এলো যে আজ কি তার কোনো কথা শোনার আগেই তাকে দোষী সাব্যস্ত করা হবে। সে সিঁড়ি দিয়ে নিচে নামছিল, প্রতিটা পদক্ষেপ ভারী ছিল, ঘামের চেয়ে বেশি ভয় ঝরছিল। সে জানত এই সাক্ষাৎ শুধু পরিচয়ের নয়, হিসেবের হবে। কারণ কিছু প্রশ্ন এমন হয় যা সময়ের সাথে পুরনো হয় না, আর কিছু উত্তর এমন হয় যা দেরিতে দেওয়ার শাস্তি জীবনভর চুকিয়ে যেতে হয়। যেমনই সে কেবিনের দরজার সামনে দাঁড়াল, ভেতর থেকে তার কণ্ঠস্বর ভেসে এলো, ঠান্ডা, পরিষ্কার আর সোজাসুজি। দরজা বন্ধ করো, এখন আমরা কলেজের কথা নয়, বাস্তবতার কথা বলবো। তার কণ্ঠস্বরের সাথে সাথেই দরজাটা যেন তার পেছনে নয়, বরং তার পুরনো জীবনের ওপর বন্ধ হয়ে গেল। ছেলেটি কয়েক সেকেন্ড সেখানেই দাঁড়িয়ে রইল, হাত ঘামে ভেজা, চোখ মাটিতে স্থির, আর বুক এত জোরে কাঁপছিল যে তার ভয় লাগছিল পাশে আওয়াজ বাইরে না শোনা যায়। কেবিনে এসি চলছিল, কিন্তু তার শরীরে উত্তাপ ছড়িয়ে পড়ছিল, সেই উত্তাপ যা মানুষ তখন অনুভব করে যখন সে নিজেকে কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা অবস্থায় পায় আর জজ সামনে বসে থাকে। সে চেয়ারে বসেছিল, ফাইল সামনে ছড়ানো, চশমা খুলে টেবিলের ওপর রাখা, আর তার নজর সরাসরি ছেলেটির ওপর। না ছিল সেই দৃষ্টি যাতে কখনো ভালোবাসা ছিল, না ছিল সেই দৃষ্টি যাতে অপেক্ষা ছিল। এই নজর হিসেব চাইছিল। সে ইশারে তাকে বসতে বলল, কিন্তু ছেলেটি বসল না। হয়তো অভ্যেস ছিল না, অথবা সে নিজেকে বসার যোগ্য মনে করছিল না। সেই নীরবতা ভেঙে সে প্রথম প্রশ্ন করল, সোজা, কোনো ঘুরিয়ে পেছিয়ে নয়, তুমি হঠাৎ গায়েব কেন হয়ে গিয়েছিলে? ছেলেটি ঠোঁট নড়ল, কিন্তু কোনো শব্দ বেরোল না। উত্তর তার কাছে ছিল, কিন্তু শব্দ ছিল না। কারণ কিছু সত্য বছরের পর বছর ধরে ভেতরে পচতে থাকে, আর যখন বাইরে আসার সময় হয় তখন পথ ভুলে যায়। তার নীরবতাকে মেয়েটি দুর্বলতা মনে করল। চেয়ার থেকে উঠে জানালার কাছে গেল, আর নিচে চলতে থাকা কাজের দিকে তাকিয়ে বলল, আমি জানি তোমার উত্তর দেওয়ার অভ্যাস নেই। কলেজেও এটাই ছিল, প্রতিটি সমস্যা থেকে পালিয়ে যাওয়া। সেগুলো শুধু শব্দ ছিল না, ছিল খোঁটা দেওয়া।
আর খোঁটার মধ্যে সেই শক্তি থাকে যা মানুষের শিরদাঁড়া সোজা করতে পারে অথবা পুরোপুরি ভেঙে দিতে পারে। ছেলেটি চুপচাপ শুনতে থাকল, কারণ সে জানত সে সত্যি পালিয়েছিল, কারণ যাই হোক না কেন। মেয়েটি যেন জেনে শুনেই তার ওপর কাজের চাপ বাড়িয়ে দিল। কাল থেকে তুমি সাইটে ওভারটাইম করবে, সবচেয়ে ওপরের তলায়, আর যদি একটিও অভিযোগ আসে তবে মজুরি কেটে নেওয়া হবে। তার গলায় ঘৃণা ছিল না, কিন্তু ইনসাফও ছিল না। পরের কয়েকদিন তার জন্য কোনো শাস্তির চেয়ে কম ছিল না। রোদ করা ছিল, কাজ সবথেকে ভারী, আর প্রতিটি ভুলে সবার সামনে বকা। বাকি মজুররা বুঝতে পারছিল না কেন হঠাৎ তার উপর এত কড়াকড়ি, কিন্তু সে জানত এটি ছিল তার সেই অসম্পূর্ণ ভালোবাসার শাস্তি, সেই বিনা বিদায় নিয়ে চলে যাওয়ার শাস্তি। সে সব সহ্য করছিল, কারণ তার কাছে দুটোই রাস্তা ছিল, হয় সত্য বলে নিজের পুরনো ক্ষত খুলে দেওয়া, নয়তো চুপ থেকে নিজের পরিবারের পেট ভরা। রোজ সন্ধ্যায় সে বাড়ি ফিরলে মায়ের মুখে আশা দেখত, বাবার নীরবতা শুনত, আর নিজেকে বলতো যে কিছু কষ্ট একা সহ্য করলে যদি অন্যদের জীবন সহজ হয় তবে সেই চুক্তি খারাপ নয়। কিন্তু প্রতিদিন সকালে যখন সে সেই কেবিনের বাইরে দিয়ে যেত আর ভেতর থেকে তার গলার স্বর শুনত, তার মন তাকে ধোঁকা দিতে শুরু করত, কারণ সে জানত এটি শুধু কাজ নয়, এটি একটি যুদ্ধ যেখানে অপরপক্ষ তাকে হারতে দেখতে চায়। একদিন সাইটে তার হাত থেকে লোহার এক ভারী রড পড়ে গেল, হাত দিয়ে রক্ত বইতে শুরু করল। সুপারভাইজার প্রাথমিক চিকিৎসার কথা বলল, কিন্তু মালকিন সেখানেই দাঁড়িয়েছিলেন। তিনি শুধু এক নজর দেখলেন আর বললেন, কাজ থামা চলবে না। সে রক্ত মুছে আবার কাজে লেগে পড়ল, কারণ সে জানত যদি আজ থামে তবে কাল হয়তো এখানে থাকার অধিকারও কেড়ে নেওয়া হবে। সন্ধ্যায় যখন সব মজুর চলে গেছে, তাকে আবার কেবিনে ডাকা হলো। এবার কণ্ঠস্বরে রাগ কম আর ক্লান্তি বেশি ছিল। তিনি তাকে বললেন, তোমার এত সহ্য করার শখ নাকি অভ্যাস? এটিই ছিল প্রথম প্রশ্ন, যাতে খোঁটা নয়, কৌতূহল ছিল। ছেলেটি প্রথমবার তার দিকে তাকালো, চোখে কষ্ট ছিল, কিন্তু গলা তখনও স্থির। ঠিক সেই মুহূর্তেই সে সিদ্ধান্ত নিল যে পরের বার সে চুপ থাকবে না। সে জানত কিছু সত্য এমন হয় যা দেরিতে বললে অস্ত্র হয়ে যায়। যেমনই সে মুখ খোলার জন্য শ্বাস নিল, মেয়েটি বলল, কাল নয়, এখন নয়, যখন বলবো তখন পুরোটা শুনব। সেই অসম্পূর্ণ কথার সাথে ঘরে নীরবতা ছেয়ে গেল, কারণ পরবর্তী অধ্যায় ছিল সেই সত্যের, যা শুধু সম্পর্ক নয়, ঘৃণা আর সিদ্ধান্তের ভিত্তি কাঁপিয়ে দেওয়ার মতো ছিল। কারণ এখন সেই সময় এসে গিয়েছিল যখন ছেলেটি নিজের নীরবতার মূল্য চোকানোর বদলে নিজের সত্যের গুরুত্ব বোঝাতে চলেছে। পরের দিন সকালে যখন সে সাইটে এলো, তার মুখে সেই একই ক্লান্তি ছিল, কিন্তু চোখে এক অন্যরকম প্রস্তুতি ছিল। যেমন মানুষ মনে মনে ঠিক করে ফেলে যে আজ যদি ভাঙতে হয় তবে অসম্পূর্ণভাবে ভাঙব না। হয়তো এ কারণেই মালকিন যখন তাকে আবার কেবিনে ডাকলেন, এবার সে দরজা বন্ধ করার সময় হাত কাঁপতে দেয়নি। সে চেয়ার টেনে বিনা ইশারায় বসে পড়ল। এই ছোট পরিবর্তনটি ঘরে বসা দুই মানুষের মাঝের শক্তির ভারসাম্য বদলে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। মেয়েটি কয়েক সেকেন্ড তাকে দেখল, যেন ঠিক করছিল সামনে বসা মানুষটি সেই যাকে কখনো সে স্বপ্নের অংশ মনে করত না, নাকি সেই মজুর যাকে সে রোজ আদেশ দেয়। তারপর বলল, আজ তুমি কিছু বলতে চেয়েছিলে, বলো। গলায় না ছিল কঠোরতা, না ছিল কোমলতা, শুধু এক শূন্যতা ছিল। ছেলেটি গভীর শ্বাস নিল, কারণ সে জানত এই শ্বাস শুধু ফুসফুসের নয়, বছরের পর বছরের জমে থাকা কষ্টের। সে বলতে শুরু করলে, শব্দগুলো খুব বেশি তীব্র ছিল না, কিন্তু প্রতিটা বাক্য যেন দেয়ালে ফাটল ধরাচ্ছিল। সে জানালো কলেজের শেষ বছরে তার বাবার পক্ষাঘাত, প্যারালাইসিস হয়েছিল, কিভাবে একদিন তিনি মজুরি করে ফিরলেন আর পরের দিন বিছানা থেকে উঠতে পারলেন না, কিভাবে ঘরের আয় শূন্য হয়ে গেল, মায়ের ওষুধ আর চিকিৎসার জন্য কিভাবে ঘরের বাসন পর্যন্ত বিক্রি হয়ে গিয়েছিল, আর কিভাবে কলেজের ফি তার কাছে বইয়ের চেয়ে বেশি ভারী হয়ে গিয়েছিল। সে বলল যে সে রোজ ভাবত সব বলে দেবে, কিন্তু প্রতিবার মনে হতো সে তাকে নিজের কষ্টের জালে জড়াচ্ছে। মেয়েটি চুপচাপ শুনতে থাকল। মাঝে কোনো প্রশ্ন নেই, কোনো খোঁটা নেই, শুধু স্থির চোখ। হয়তো এটাই সবথেকে বেশি ভয়াবহ ছিল, কারণ নীরবতা কখনো কখনো রাগের চেয়েও গভীর আঘাত করে। ছেলেটি আরও বলল যে যেদিন সে কলেজ ছেড়েছিল সেদিনই শহরও ছেড়েছিল, কারণ কাছে থাকলে তাকে ছেড়ে দূরে থাকা কঠিন হতো। সে স্বীকার করল পালানো তার দুর্বলতা ছিল,
কিন্তু সেই সময় তার কাছে এটাই সবথেকে শক্তিশালী সিদ্ধান্ত মনে হয়েছিল। বলতে বলতে যখন থামল, ঘরে শুধু এসির শব্দ, আর তার চোখ প্রথমবার ভিজে এলো, কিন্তু সে অশ্রু পড়তে দেয়নি। সে যা বলার বলে দিয়েছিল, এখন যা সিদ্ধান্ত নেওয়ার তা তার হাতে ছিল না। তখনই মেয়েটি প্রথমবার চেয়ার থেকে উঠে তার সামনে এসে দাঁড়িয়ে বলল, তুমি জানো আমি নিজেকে কতবার বোকা বলেছি তোমার জন্য। তার গলায় কম্পন ছিল। আমি ভেবেছিলাম তুমি আমাকে হালকাভাবে নিয়েছ, কিন্তু তুমি তো নিজেকেই সবার নিচে নামিয়ে রেখেছিলে। এটি কোনো অভিযোগ ছিল না, ছিল এক স্বীকৃতি। সেই মুহূর্তেই মেয়েটি অনুভব করল যে ঘৃণাকে সে এতদিন লালন করছিল তা আসলে এক অসম্পূর্ণ তথ্যের ওপর দাঁড়িয়েছিল। তবুও সে নিজেকে সামলে নিল, কারণ সত্য শুনে নিলেই ক্ষমা নিজে থেকে আসে না। সে শুধু বলল, যদি সেদিন তুমি সত্যিটা বলতে তবে হয়তো সব অন্য রকম হতো। ছেলেটি বিনা দ্বিধায় জবাব দিল, হয়তো, কিন্তু তখন আমি তোমাকে সেই জগতের সামনে দাঁড় করিয়ে দিতাম যার জন্য তুমি তৈরি ছিলে না। কথাটা তেতো হলেও সত্যি ছিল। কিছুক্ষণ দুজনে নীরব রইল। তারপর সে তাকে যাওয়ার ইশারা করল। না কোনো শাস্তি, না কোনো স্বস্তি। ছেলেটি বাইরে বেরিয়ে এলো। কিন্তু তার পা আজ হালকা ছিল, কারণ প্রথমবার সে বোঝা ভাগ করে নিয়েছিল। পিছনে কেবিনে বসে সেই মহিলা প্রথমবার নিজের সাথে লড়ছিলেন, কারণ যে কাহিনীকে তিনি ধোঁকা হিসেবে বলে আসছিলেন, আজ তা এক বাধ্যবাধকতা হয়ে তার সামনে দাঁড়িয়েছিল। এখান থেকেই তার পৃথিবীর ভারসাম্য নম্বরে হতে লাগল। এখন তার সামনে প্রশ্ন শুধু অতীতের নয়, ভবিষ্যতেরও ছিল। পরের কয়েকদিন সেই দ্বিধায় কাটল। বাইরে থেকে তিনি সেই একই কঠোর সিদ্ধান্ত নেওয়া মালকিন, কিন্তু ভেতরে এক অদ্ভুত অস্থিরতা যা তাকে রাতে ঘুমাতে দিত না। প্রতিটি ফাইল খুললে মাঝে মাঝে তার মুখ মনে পড়ে যেত। প্রতিটি মজুরের দিকে তাকালে তার মনে হতো তিনি কাউকে নয়, বরং নিজেকেই শাস্তি দিচ্ছেন। এই অনুভূতি তার কাছে নতুন ছিল, কারণ আজ পর্যন্ত তিনি প্রতিটি সম্পর্ককে নিয়ন্ত্রণে রেখেছিলেন। ছেলেটিও বদলে গিয়েছিল। সে কাজ করত, কিন্তু মাথা নত করে নয়। তার চালে সেই মজুর সুলভ ক্লান্তি ছিল, কিন্তু ভেতরে এক হালকা ভাব ছিল। সে তার থেকে নজর চুরি করত না, কিন্তু তাকে খুঁজতও না, কারণ সে সত্য বলে দিয়েছিল, আর এরপর কোনো আশা লালন করা তাকে আবার দুর্বল করে দিত। ঠিক এই সময়ে বিল্ডিংয়ে এক বড় সংকট দেখা দিল। মিউনিসিপ্যাল কর্পোরেশনের নোটিশ এলো। পুরনো এক জমির আইনি জটিলতা বেরিয়ে এলো। কাজ থেমে যেতে পারত, জরিমানা হতে পারত। মিটিং হলো, উকিল এলো, কিন্তু প্রতিটি সমাধানই ছিল অসম্পূর্ণ। মেয়েটি প্রথমবার অনুভব করল টাকা সব ঠিক করতে পারে না। এক সন্ধ্যায় সে একা সাইটে দাঁড়িয়েছিল। অসম্পূর্ণ তলাগুলোর দিকে তাকিয়ে প্রথমবার বিল্ডিংটিকে অসম্পূর্ণ নয়, বরং অস্থির মনে হল। সেই সময় ছেলেটি সেখান দিয়ে যাচ্ছিল। সে তাকে দেখে থেমে গেল। মেয়েটি জিজ্ঞাসা করল, তুমি কি এই ড্রয়িংগুলো বোঝো? প্রশ্নটি আনুষ্ঠানিক হলেও নিরুপায় ভাবটা পরিষ্কার ছিল। ছেলেটি ম্যাপ দেখে জানালো, সমস্যা জমিতে নয়, বরং অ্যাপ্রোচ রোডের অ্যালাইনমেন্টে। যদি ছোট একটি কারিগরি পরিবর্তন করা হয়, তবে আইনি বাধা নিজে থেকেই সরে যাবে। মেয়েটি প্রথমবার তাকে শুধু মজুর নয়, একজন বুদ্ধিমান মানুষ হিসেবে দেখল। বিশেষজ্ঞদের দিয়ে ক্রস চেক করালে সেই সমাধানই সঠিক বেরোল। তবে একটি শর্ত ছিল, এই পরিবর্তনের দায়িত্ব এমন কেউ নেবে যে সাইটে রোজ উপস্থিত থাকে এবং যার ক্ষতি হলে কোনো অভিযোগ থাকবে না। ছেলেটি বিনা চিন্তায় সে দায়িত্ব নেওয়ার কথা জানালো, কারণ কাজ থামলে অনেক মজুর বেকার হয়ে যাবে। মেয়েটি তাকে আটকাতে চাইল, কিন্তু ছেলেটি সেই আগের মতো হেসে বলল যে কিছু সিদ্ধান্ত ক্ষতি দেখে নয়, প্রয়োজন দেখে নিতে হয়। পরিকল্পনা মতো কাজ এগোলো, সংকট কাটল, কিন্তু ছেলেটি জানত যে এই শর্তের কারণে তার এখানে টিকে থাকা আর সম্ভব হবে না। অন্যদিকে ওই মহিলা প্রথমবার কাউকে আটকাতে চাইছিলেন, কিন্তু তার অহংকার আর ভয় তাকে আটকে রেখেছিল। একদিন হঠাৎ সাইটে কর্পোরেশনের টিম এলো। অনেকক্ষণ তদারকি চলল। ছেলেটি এগিয়ে গিয়ে সব আইনি প্রশ্নের আত্মবিশ্বাসের সাথে জবাব দিল, সব নথিপত্র দেখালো, এবং সবথেকে বড় কথা হলো সে সব দায়িত্ব নিজের ওপর নিল। কয়েক ঘন্টা পর সাইট আবার সচল হলো, মজুরদের চাকরি বাঁচল। কিন্তু সেই সন্ধ্যায় ছেলেটি সুপারভাইজারকে জানালো সে আর কাল থেকে কাজে আসবে না। কোনো তর্ক নয়, শুধু জানালো তার প্রয়োজন আর নেই। মালকিন তাকে আটকাতে চাইলেন,
কিন্তু ছেলেটি শান্ত স্বরে বলল যে কিছু জায়গায় মানুষ নিজের কর্তব্য পালন করার পর আর থাকতে পারে না, কারণ থাকা মানে আবার আশা করা। সে বিনা তিক্ততায় চলে গেল। পরের দিন সাইটে তার নাম নেই, হাজিরা নেই। মালকিন অনুভব করলেন যে কিছু মানুষ আপনার জীবনে সব ঠিক করে দেওয়ার জন্য আসে, নিজেকে ছাড়া। আর যখন তারা চলে যায় তখন বোঝা যায় ক্ষতি শুধু তাদের নয়, নিজেরও হয়েছে। কয়েক মাস পর বিল্ডিংটি সম্পূর্ণ হল। উদ্বোধনের দিন অনেক হাততালি আর ভিড় ছিল, কিন্তু ওই মহিলা ভেতর থেকে শূন্য ছিলেন। অনুষ্ঠান শেষে সে একা বিল্ডিংয়ের বাইরে দাঁড়িয়েছিল। হঠাৎ তার নজর রাস্তার ওপরের এক ছোট চায়ের দোকানের ওপর পড়ল। সেখানে কাঠের পুরনো ঠেলাগাড়িতে ছেলেটি পরিষ্কার জামা পরে দাঁড়িয়েছিল। পাশে তার মা বসেছিলেন আর বাবা হুইলচেয়ারে। সেই দৃশ্যে কোনো আড়ম্বর ছিল না, কিন্তু এক অদ্ভুত পূর্ণতা ছিল। মহিলা এগিয়ে গেলেন। তার নাম ধরে ডাকলে সে ফিরে তাকাল। চোখে কোনো অভিযোগ নেই। ছেলেটি জানালো সে মজুরি ছেড়ে দিয়েছে, কিন্তু পরিশ্রম নয়। এই দোকানটি তার বাবার, সে শুধু সাথে দিচ্ছে। মেয়েটি ক্ষমা চাওয়ার চেষ্টা করলে ছেলেটি তাকে হাত তুলে থামিয়ে দিল। বলল, ক্ষমা তখন গুরুত্বপূর্ণ যখন কেউ জেনে শুনে ভুল করে। এখানে দুজনেই পরিস্থিতির শিকার ছিল। পার্থক্য শুধু এটুকুই যে কিছু মানুষ পরিস্থিতির ওপরে উঠে যায় আর কিছু মানুষ তাকে অস্ত্র বানায়। সে চায়ের কাপ বাড়িয়ে দিল। তারা দুজনে চুপচাপ চা খেল। সামনে নিজের তৈরি বড় বিল্ডিং আর পাশে হারানো সেই মানুষটি। মেয়েটি বুঝতে পারল কিছু ভালোবাসা একসাথে থাকায় নয়, বরং বোঝার মধ্যে পূর্ণ হয়। সে জিজ্ঞাসা করল, ছেলেটি কি আর ফিরে আসবে? ছেলেটি মাথা নেড়ে জানালো, কিছু জায়গা শুধু স্মৃতির জন্য থাকে, ফেরার জন্য নয়। মহিলা সেখান থেকে চলে গেলেন, ফিরে তাকালেন না। আর ছেলেটি ফিরে গেল তার চায়ের দোকানে, কারণ সে কোনোদিন উচ্চতা চায়নি। সে শুধু মাটির ওপর নিজের এক টুকরো শান্তি চেয়েছিল। এই গল্পের শিক্ষা এটাই যে মানুষকে তার পরিস্থিতি দিয়ে নয়, তার সিদ্ধান্ত দিয়ে বিচার করা উচিত। কারণ দারিদ্র্য মানুষকে ছোট করে না, আর আমিরই কাউকে বড় করে না। আসল উচ্চতা সেটাই যেখানে মানুষ নিজের অহংকার থেকে নিচে নামতে পারে।